হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আজকে ক্লাস 11-এর আমরা মহাকর্ষ সেমিস্টার 2-এর অবশ্যই আমাদের বেঙ্গল মিডিয়াম বা WBCHEC মিডিয়ামের জন্যে আমরা মহাকর্ষ স্টার্ট করেছিলাম। মহাকর্ষর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 পর্যন্ত আমরা পড়ে ফেলেছিলাম। আজকে পার্ট 7-এ পড়ব ভূ সমলয় উপগ্রহ, মানে কার পার্কিং কক্ষপথ, এইগুলো পড়ব। ওই ভূসমলয় উপগ্রহ বা উপগ্রহের স্থিতিশক্তি, গতিশক্তি আর কিছু একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করব। তো যারা পার্ট 6 দেখে দেখিসনি তাদেরকে বলবো পার্ট 6 দেখে তারপর পার্ট 7-এ আয়। তুই ইউটিউবে গিয়ে মহাকর্ষ বাই ফিজিক্স মান্ত্রা সার্চ মারলে পুরো প্লেলিস্টে চলে আসবে। আর এই পুরো মহাকর্ষে যেটা অ্যাসাইনমেন্ট মানে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের আলাদা আমি একটা ভিডিও দিয়ে দেবো। এর বাইরে ওই কোশ্চেনগুলোর বাইরে কোনো কোশ্চেন তোকে করার দরকার নেই, সব ওর থেকেই আসবে কোশ্চেন। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। কি কি আছে দেখি। লাস্ট পড়েছিলাম গতিশক্তি, স্থিতিশক্তি, মুক্তিবেগের সঙ্গে কক্ষীয় বেগের সম্পর্ক, ওইগুলো হয়ে গেছিল। আজকে একটুখানি পোর্শন বাকি আছে, ভূসমলয় উপগ্রহটা বলবো, বলার পরে কিছু কিছু কোয়েশ্চেন আছে এখান থেকে যেগুলো দেয় সেইগুলো একটু জেনে রাখতে হবে। তুই খালি রিডিং মারবি পরীক্ষার আগে বইটা খালি রিডিং মারবি। প্রথম দেখ, পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা কেন? হালকা গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় না, কারণ কি? কি বলছে? পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসগুলি খুবই দুষ্প্রাপ্য, কারণ কি? কোশ্চেন এরকম দেয় 2 মার্কসের। এর কারণ মুক্তিবেগের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কার সাহায্যে? পৃথিবীর সারফেস থেকে যে মুক্তিবেগ, তার জন্য। কোনো গ্যাসের অণুগুলির গতিবেগ পৃথিবীর মুক্তিবেগের সমান বা বেশি হলে, যদি গ্যাসের অণুগুলোর বেগ বা গড় বর্গমূলের বর্গ বেগ RMS ভ্যালু পড়বি, কেটিজিতে পড়বি, কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়ব। যদি সেটা মুক্তিবেগের থেকে বেশি বা মুক্তিবেগের সমান হয়ে যায়, তাহলে সে কোথায় চলে যাবে? পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যাবে। অণুগুলি পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাশূন্যে বিলীন হয়ে যায়। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আবার আমরা জানি, গ্যাসের গতীয় তত্ত্ব যখন পড়বো তখন এটা আবার বলবো, কোনো গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের অণুগুলো সর্বদা কি? গতিশীল। কেটিজির কিছু পার্ট তুই পড়ে চলে এসেছিস আমাদের ক্লাস টেনে প্রথম চ্যাপ্টারে কিছুটা পড়েছিস। গ্যাসের অণুগুলির এই গতিবেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, তুই পড়েছিলিস, কোশ্চেনই তো শর্ট কোশ্চেন। তাহলে গ্যাসের অণুগুলির গতিবেগের একটি কার্যকর মান নির্ণয় করা যায়। কার্যকর মানে যাকে RMS বেগ বলে। গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল M এবং পরম উষ্ণতা ক্যাপিটাল T হলে এই RMS বেগ কি হয়? √T/m, সেখান থেকে লিখেছিলিস T⁻½ আর এই গ্যাসের বেগগুলো কি হয়ে যায়? √T লিখতিস নি, ক্যাপিটাল T, এটা অ্যাবসলিউট টেম্পারেচার বা কেলভিন স্কেলে নেওয়া হতো, শর্ট কোশ্চেন দিত ক্লাস 10-এ। এর সমানুপাতি হিসেব করে দেখা যায় যে প্রমাণ উষ্ণতা ও চাপে মানে STP-তে অণুগুলির RMS বেগ প্রায় 1.7 কিলোমিটার পার সেকেন্ড। 1.7 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবী সৃষ্টির আদি যুগ থেকে, মানে ওই কারণের জন্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে কি হালকা গ্যাসগুলো খুবই কম পরিমাণে পাওয়া যায়, দুষ্প্রাপ্য মানে পাওয়াই যায় না বলতে গেলে। কেন? ওই গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী ওর বেগটা কি মুক্তিবেগের সমান বা তার থেকে বেশি, ওই জন্য ওদেরকে পাওয়া যায় না। এইটা একটা কোশ্চেন দেয়, 2 মার্কসের দিতেই পারে, তোকে শুধু এইটাকে ডিফাইন করতে হবে। কয়েকটা তো কি পয়েন্ট আছে, লিখলেই নম্বর। নেক্সট আর একটা কোশ্চেন দেয় চাঁদের বায়ুমণ্ডল নিয়ে। চাঁদে কেন বায়ুমণ্ডল নেই? চাঁদের ভর পৃথিবীর তুলনায় অনেক কম হওয়ায় চাঁদের মুক্তিবেগের মান খুব কম হবে। চাঁদে মুক্তিবেগ কি হবে? কম হবে। কেন? স্যার মুক্তিবেগের ফর্মুলা কি ছিল? VE = √2G⁻M, মানে এটা আমরা চাঁদের জন্য বলছি। সো দিস ইজ ফর মুন, রেডিয়াস অফ মুন, তাই তো হতো। তাহলে এই চাঁদের ভর কত? অনেক কম। চাঁদের ব্যাসার্ধ থেকে কম। চাঁদের ব্যাসার্ধ কি পৃথিবীর ব্যাসার্ধের থেকে কম? তাহলে চাঁদের ভর যদি কমে যায়, ভি ফর মুন কি হয়ে যাবে? কম হয়ে যাবে। যদি কম হয় প্রায় কত?
পৃথিবী থেকে মুক্তিবেগের মান কত ছিল? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। চাঁদে কত হয় সেটা ক্যালকুলেশন করে দেখা গেছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে সব গ্যাসই কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। তো মুক্তিবেগ তো কম, গ্যাসের অণুগুলো কি হয়? মুক্ত, মানে এই মুক্তই বলি, গ্যাসের অণুগুলো সবসময় কি গতিশীল। তাহলে যদি এত স্পিডটা তো কম, তাহলে সাধারণ উষ্ণতায় বিভিন্ন গ্যাস অণুগুলির আরএমএস বেগের মান এই একই ক্রমের হয়, সাধারণত এই ক্রমেরই হয়, মানে এই মানেরই হয় গ্যাসের স্পিডগুলো। গ্যাসের অণুগুলোর আরএমএস বেগ এর মানের কাছাকাছি হয়, তাহলে তারা কি থাকবে? সেই জন্য এখানে বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই, সবাই তো মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তাহলে বায়ুমণ্ডল থাকবে কি করে? বায়ুমণ্ডল মানে কি? গ্যাসের প্রেজেন্স। গ্যাস থাকবে কি করে? সব গ্যাসের অণুগুলোরই তো স্পিড ওরকম, তারা সব মহাশূন্যে বিলীন হয়ে যাবে। কোনো গ্যাস থাকবে? থাকবে না। অ্যাজ এ রেজাল্ট কি হবে? কোনো বায়ুমণ্ডল থাকবে না। তাছাড়া চাঁদ সৃষ্টির আদি যুগে ওর উষ্ণতা অনেক বেশি ছিল, ফলে বিভিন্ন গ্যাসের অণুগুলির আরএমএস বেগও অনেক বেশি ছিল। টেম্পারেচার যত বাড়বে তত কি হবে? আরএমএস বেগও বাড়বে, কারণ গ্যাসের আরএমএস বেগ কত হয়? ভি আরএমএস কত? দ্যাট ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট টেম্পারেচার। তা টেম্পারেচার যত বেশি হবে ভি আরএমএস কি হবে? তত বাড়বে। গ্যাসের অণুগুলো কি হয়ে যাবে? আরো তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে, মুক্ত হয়ে যাবে। তাই অধিকাংশ গ্যাসের অণুগুলির বেগ চাঁদের মুক্তিবেগের চেয়ে বেশি হয়, সেগুলি চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ ছাড়িয়ে মহাশূন্যে বিলীন হয়ে গেছে। তাই চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। মানে আলটিমেটলি এই যে বায়ুমণ্ডল, এনভায়রনমেন্ট তৈরি হওয়ার জন্য মুক্তিবেগের কতটা মানে আছে ভাব, মুক্তিবেগটার কতটা অ্যাডভান্টেজ। যেহেতু পৃথিবীতে মুক্তিবেগ অনেক বেশি পৃথিবীর পৃষ্ঠ থেকে, সেই জন্য তবু দুষ্প্রাপ্য হালকা গ্যাসগুলো পাওয়া যায় না, কিন্তু ভারী গ্যাসগুলো মোটামুটি পাওয়া যায়। বুঝতে পেরেছিস? এইখান থেকে আরো কোশ্চেন দেয়, যেগুলো শর্ট কোশ্চেন, মানে এরকম দেবে তোকে 2 মার্কসের কোশ্চেন দিতে পারে, এইটা তোকে বুঝিয়ে লিখতে হবে। এই তো জিনিস, সেই মুক্তিবেগকে নিয়ে একটু বুঝিয়ে লিখে দেওয়া। পরের কোশ্চেন তোকে কি দেয় দেখ, পরের আর একটা পার্ট থাকে উপগ্রহের ভারহীনতা। কি? প্রদক্ষিণরত উপগ্রহের ভারহীনতা। উপগ্রহ, যেই উপগ্রহগুলো প্রদক্ষিণ করছে, কারণ আগের দিন আমি কক্ষীয় বেগ বলে ফেলেছি, ওই জন্য এটা বলছি। কক্ষপথে যেগুলো উপগ্রহগুলো ঘুরছে, তাতে যদি তুই যাস, তাতে তুই থাকিস, তোকে নিজের ভরহীন মনে হবে, ভারহীন মনে হবে, তোর ওজন মনে হবে না। কেন? একটি তলের উপরে এম ভরের বস্তু আছে, ধরে নিচ্ছি বস্তুটির ওজন কত? mg। সেটা কোন দিকে কাজ করে? নিচে, খারাপভাবে নিচের দিকে, মানে সেন্টারের দিকে পৃথিবীর। অর্থাৎ বস্তুটির তলের উপর mg বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় গতিসূত্রানুযায়ী তলটিও বস্তুর উপরে কত বল প্রয়োগ করবে? সমান মানের। ভাব, এই লোকটা দাঁড়িয়ে আছে, এ যদি, একে ওজন যদি mg হয়, এটা কে দিচ্ছে? বস্তুটা তলকে, মানে লোকটা তলকে দিচ্ছে। তলও ঘুরিয়ে কি করবে? ওর উপরে একই বল দেবে, যেটাকে আমরা নর্মাল রিয়াকশন বা অভিলম্ব বল বলতো। বেশ, কিন্তু তারা বিপরীত মুখে প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করে। এই যে দিস ইজ নর্মাল রিয়াকশন। অনুরূপভাবে আমরা যখন কোনো তলের উপর দাঁড়াই, তখন ওই তলটি আমাদের উপর খাড়া ওপরের দিকে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্যই আমাদের ওজনের অনুভূতি হয়। কিন্তু এইখানে তো সেটা মনে হবে না, কারণ ও তো স্পেসে আছে, ও তো স্পেসে আছে। তুই নাগরদোলা যখন নামে, নাগরদোলা তো ঘুরছি, তুই তো সেখানেও বসে থাকিস, তোর ভারহীনতা মনে হয় না? হয় না, কারণ প্রদক্ষিণরত। আর তুই যে এই প্রদক্ষিণ করছে, স্যার পৃথিবী তো, এখন কথা হচ্ছে পৃথিবীও তো ঘুরছে। পৃথিবী তার অক্ষর চারিদিকে, অক্ষকে কেন্দ্র করে যে কৌণিক বেগ, সেটা তো অনেক কম। পৃথিবীর কৌণিক বেগ অনেক কম, যার জন্য তোর মনে হয় না যে আমরা ঘুরছি। পৃথিবী যদি এরকম ভাবে ফাস্ট ঘুরতে থাকে, তাহলে কি হবে? তোর মনে হবে আমার কোনো ওজন নেই, সেক্ষেত্রে ইম্পসিবল থাকা, সব ছিটকে ছিটকে বেরিয়ে যাবে। বোঝা গেছে? এই রকম ধরনের 2 মার্কসের কোয়েশ্চেন তোকে দিলেও দিতে পারে, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন স্যার অ্যান্ড ম্যাডাম। যদি মনে হয় দেবে, কিন্তু তোর তো জানার দরকার। বোঝা গেছে? আর কি দেয় স্যার? আর দেয় ভূসমলয় উপগ্রহের ব্যবহার। ভূসমলয় উপগ্রহ মানে যেগুলো হচ্ছে জিও স্টেশনারি অরবিটে আছে, অনেক দূরে, প্রায় 36,000 কিলোমিটার আর্থ সারফেস থেকে। কোথায়?
৩৬,০০০ কিলোমিটারে আছে। আগের দিন আমি পড়িয়েছি উপগ্রহের গতি, গ্রহ পৃথিবীর চারিদিকে একটা অকৃত্রিম উপগ্রহ। স্যার ভাইফোঁটা করেছি, পড়াশোনা করিনি, ওই আশাতেই বসে থাক। এখনো কালী পুজোর ঠাকুর বিসর্জন হচ্ছে না, চারিদিকে বক্স বাজছে, পড়াতে দিচ্ছে না। সেরকম কবে হয়েছে স্যার আমরা জানিনি, ভুলে গেছি। তো স্যার ওইখানে আমরা পড়েছি সেই ভূসমলয় উপগ্রহের জন্য কতটা হাইটে থাকবে সেটাও আমরা বার করব। কতটা হাইটে থাকবে সেটাও বার করব। পার্কিং কক্ষপথ মানে কি? পার্কিং মানে আমি উপগ্রহটাকে কৃত্রিমভাবে এখানে পার্কিং করে রেখেছি, এখানে মুভ করছে। স্যার আপনি এরকম ভাবে এঁকেছেন কেন? এটাও তো পৃথিবী থেকে বাইরে, এটা পৃথিবী থেকে উচ্চতা নয়, পৃথিবীতে এরকম, তাই নয়? তো স্যার সেই পার্কিং কক্ষপথটা বার করবো আর প্রদক্ষিণ বেগটা বার করব, কত স্পিডে, সেটা আগের দিন হয়ে গেছে, আমি করিয়ে দিয়েছি। সেইখান থেকে কত উচ্চতা সেটা দেখব। পার্কিং কক্ষপথের উচ্চতাটা বার করতে দেয়, পার্কিং কক্ষপথে বেগ কত বার করতে দেয়, আগের দিনের মতন সেম জিনিস। আমি ধরছি এইখানে, ধরি পৃথিবীর ভর এম, ধরি পৃথিবীর ভর এম, পৃথিবীর ভর কত এম, এবং ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। একটু ভালো ভাষা দে, আবর্তন করে। আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, কত এইচ উচ্চতায় ধরি এম ভরের, ছোট এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ভি বেগে আবর্তন করে, ভি বেগে আবর্তন করে আর ব্যাসার্ধের কক্ষপথে, আর ব্যাসার্ধের কক্ষপথে। তার মানে আমি বলতে পারবো এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত, এইচ, তাহলে এই গোটাটা কত, ছোট আর, তার মানে ছোট আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ, বা এইচ সমান স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, স্মল আর মাইনাস ক্যাপিটাল আর লিখতে পারবো নি, এইচ উচ্চতা। তাহলে যদি আমি পার্কিং কক্ষপথের ব্যাসার্ধ বার করতে যাই, বা পার্কিং কক্ষপথটা কোথায়, আমি তো নিশ্চয়ই সেন্টার থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে রকেটটাকে বা উপগ্রহটাকে লঞ্চ করবো নি, কোথা থেকে করব, পৃথিবী পৃষ্ঠ থেকে। পৃথিবী পৃষ্ঠ থেকে করলে তাহলে কি আমাকে এইচটা বার করতে বলছে, ওটাই পার্কিং কক্ষপথের উচ্চতা। কোথা থেকে? ভূপৃষ্ঠ থেকে। কেন ভূপৃষ্ঠ নিচ্ছি? ভূপৃষ্ঠতে সব আমি জানি, অভিকর্ষীয় ত্বরণ কত জানি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কৃত্রিম, এই উপগ্রহ শুধু লেখ, কৃত্রিমও লিখতে পারিস। এক্ষেত্রে উপগ্রহটি ওপর পৃথিবী কর্তৃক মহাকর্ষ বল
কর্তৃক প্রযুক্ত মহাকর্ষ বল বা মহাকর্ষ বলটাই এই যে গোল গোল করে ঘুরছে, ওর উপরে কি সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে না? এই যে উপগ্রহ, ওর উপরে সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে না লাগবে না? ইয়েস স্যার, সেটাই কি মহাকর্ষ বল, তাই নয়? এই যে উপগ্রহ সেন্টারের দিকে, তার উপরে কি লাগবে? সেন্ট্রিপিটাল ফোর্স। এই যে গোল 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 করে ঘুরছে। মহাকর্ষ বলই অভিকেন্দ্র বলের যোগান দেয়। অভিকেন্দ্র বলের যোগান দেয়। আচ্ছা, তাহলে বল পৃথিবী কর্তৃক মহাকর্ষ বল কত? জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু উপগ্রহের ভর বাই দূরত্বের স্কয়ার কত? আর স্কয়ার। কেন স্যার? দূরত্ব কোথা থেকে নেওয়া হতো? সেন্টার থেকে। ইজ ইকুয়াল টু গ্রহটার উপর, এই উপগ্রহটার উপর যেটা সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, সেটা কত হবে? এই উপগ্রহের ভর ছোট এম, উপগ্রহটার বেগ ভি স্কয়ার বাই দূরত্ব আর, এটাই হবে। এম এম বাড়ি গেল, ছোট আর বাড়ি গেল, ভি স্কয়ার একবারে লিখছি, ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট জি ক্যাপিটাল এম বাই ছোট আর। এটা হবে না? হবে না? হ্যাঁ স্যার, তাই হবে। আগের দিনও পেয়েছিলাম, যখন এটা পৃথিবীর কাছাকাছি ঘুরছিল তখন স্মল আর এর জায়গায় কি নিচ্ছিলাম? ক্যাপিটাল আর। হ্যাঁ স্যার, আমরা পড়িনি, আমরা পুজো করছিলাম। ভেরি গুড। আরটা যদি পৃথিবীর কাছাকাছি ঘুরতো তাহলে এই ছোট আরটা কি হবে? ক্যাপিটাল আর। রাহুল, মনে পড়ছে না? আমি জানি তোর মনে পড়বে না। ঠিক আছে, এইটা হতো। এখন আমাকে বল পৃথিবী পৃষ্ঠে, আমি এইখানে লিখছি, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ছোট জি কি হতো? জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, বা এইখান থেকে ক্যাপিটাল জি এম এর জায়গায় কি লিখতে পারবো? জি ক্যাপিটাল আর এর স্কয়ার। আমি বলেছিলাম এটা বহুবার আমরা ইউজ করব। আমি এই বেগটার জায়গায় বসাচ্ছি এইটা। নেক্সট পেজে যা। ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট জি ক্যাপিটাল আর এর স্কয়ার বাই স্মল আর, এটাই ছিল, এটাই হবে। তাহলে এইখান থেকে ভি স্কয়ার সমান কত পাবো? জি ক্যাপিটাল আর এর স্কয়ার বাই স্মল আর। এটাই পার্কিং পথে উপগ্রহটার কি প্রদক্ষিণ বেগ, তাই নয়? প্রদক্ষিণ বেগ বা রৈখিক বেগ বলতে পারতিস। তাহলে এইখান থেকে পর্যায় কাল কত হবে? পর্যায় কাল বা আবর্তন কাল বল, আরো সুন্দর। আবর্তন কাল টি সমান কি হতো? টাইম মানে কি? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ঘুরতে হবে? এক পাক ঘুরলে 2 পাই ছোট আর পরিধি। এই যে এক পাক ঘুরলে কে কত যেতে হবে? 2 পাই আর। আরে ভাই, এইটা হচ্ছে স্মল আর, 2 পাই আর, 2 পাই আর বাই ভি। ভুলেও যেন ক্যাপিটাল আর লিখে ফেলিনিস, স্মল আর। এই যে ঘুরছে, তাহলে ভি এর মান আমরা পেয়ে গেছি, বসিয়ে দাও। 2 পাই আর বাই ভি মানে কত এসছে? আন্ডার রুট জি ক্যাপিটাল আর এর স্কয়ার বাই স্মল আর, এটা ছিল। তাহলে কি লিখতে পারবো? টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব বাই জি আর স্কয়ার, এটা লিখতে পারবো। দুদিকে স্কয়ার করলুম, খালি দুদিকে শুধু স্কয়ার করেছি। তাহলে এইখান থেকে তুই আমায় বল আর কিউব ইজ ইকুয়াল টু, এটা গুণ কর, টি স্কয়ার জি আর স্কয়ার। জি, এটা জিটা 8 এর মতন হয়ে গেছে, বুঝতে পারবে মোচ। জি ক্যাপিটাল আর স্কয়ার টি স্কয়ার বাই
4π² লিখতে পারবো এটা, বা ছোট r সমান জি ক্যাপিটাল R স্কোয়ার টি স্কোয়ার 4π এর স্কোয়ার টু দা পাওয়ার 1/3 লিখতে পারবো। কিউব রুট করলুম দুদিকে। কেন ছোট আরটা বার করছি? এই যে স্যার উচ্চতাটা পাবো বলে। তাহলে পার্কিং কক্ষপথের উচ্চতা h is equal to small r minus capital R, put the ভ্যালুটা বসিয়ে দাও, কত জি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4π² টু দা পাওয়ার 1/3 মাইনাস আর। এটাই হচ্ছে সমীকরণ। তোমাকে এটা বার করতে দেয় যে পার্কিং কক্ষপথের উচ্চতা কত, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা কত, 3 মার্কসের ডেরিভেশন দেয়। বুঝেছো? এই একই ভাবে করতে হবে, আগের দিনেও এটা করে দিতে পারতাম আমরা, কিন্তু এটা আলাদা করে থিওরি দেয়। যদি বলে পার্কিং কক্ষপথে যে উপগ্রহটা ঘুরছে তার বেগ কত, বেগ তখন এইটা দিয়ে লিখবি। কেন আমি ক্যাপিটাল আর দিয়ে নিয়ে এলুম বলতো? কারণ পৃথিবীর ব্যাসার্ধ আমি জানি। এখানে দেখো জন্য জি আর এম টার্মটা আমরা রাখছি না, স্মল জি ইউজ করছি, পৃথিবী পৃষ্ঠে আমি জানি ওটা। এইটা একটা দেয়। আর একটা হচ্ছে স্থিতিশক্তি গতিশক্তি। যে কোনো উপগ্রহকে তো তোকে লঞ্চ করতে হবে। এই যে ভূসমলয় উপগ্রহ, এইখান থেকে সবাই যদি ভ্যালুগুলো পুট করিস, এইচটা আসবে দেখবি নিয়ার অ্যাবাউট 36,000 কিলোমিটার। নিয়ার অ্যাবাউট মানে এইগুলো জিও স্টেশনারিতে আছে। এর ব্যবহার কোথা? এর ব্যবহার যদি দেখতে চাস, এর ব্যবহার হচ্ছে এই যে আবহাওয়ার পূর্বাভাস এবং পর্যবেক্ষণ, রেডিও, টিভি সম্প্রচার, টেলিফোন যোগাযোগ ইত্যাদি কাজে ওই সমস্ত স্যাটেলাইটগুলো এখানে রাখা আছে। উপগ্রহগুলোকে, কৃত্রিম উপগ্রহগুলোকে ওইখানে প্লেস করা আছে। পৃথিবীর এক স্থানে অনুষ্ঠিত বিভিন্ন টিভি অনুষ্ঠান, খেলাধুলা, গান বাজনা ইত্যাদি সরাসরি টেলিভিশনে পৃথিবীর অন্য স্থানে দেখানো যায়। যোগাযোগ ব্যবস্থাতেও এটা ইউজ করা হয়। পরে পড়বি 12-এ উঠে যখন কমিউনিকেশন সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে, সেইখানে তুই পড়বি। আবার যখন ভবিষ্যতে যদি ইঞ্জিনিয়ারিং করতে যাস বা অনার্স যখন করবি তখন কমিউনিকেশন আলাদা করে পড়তে হবে। নানা ধরনের ওয়েবস আছে, সেইগুলো পড়তে হবে। এই সমস্ত কাজের জন্য কমিউনিকেশন স্যাটেলাইট ইউজ করা হয়। তাতে কি আর কোনো অ্যান্টেনাকে আর ঘোরাতে লাগছে না। কোথায়? ওটা জিও স্টেশনারি অরবিটে আছে, মানে প্রায় 36,000 বা 36,000-এর বেশি ভূপৃষ্ঠ থেকে। মানে কত উচ্চতায় ভাবছি, সেই পরিমাণ তোকে একটা বেগ দিতে হবে, মানে গতিশক্তি দিতে হবে উপগ্রহটায়, কারণ তার তো স্থিতিশক্তি আছে। স্থিতিশক্তি সবসময় কি ঋণাত্মক। এবার এটা তো ব্যবহার করলি, অসুবিধেও আছে। কি অসুবিধে স্যার? এর অসুবিধে হচ্ছে এই যে ভূসমলয়ের এদের ব্যবহারের অসুবিধেও আছে। কি অসুবিধে দেখ, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36 কিলোমিটার উপরে থাকে বলে যে কোনো তড়িৎ চুম্বকীয় সংকেত ওই উপগ্রহে প্রতিফলিত হয়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। ইলেকট্রোম্যাগনেটিক যে সিগন্যালস গুলো আছে সেগুলো এখানে কি হয়, ওদের উপরে ইম্প্যাক্ট ফেলে, প্রতিফলিত হবে। ওইগুলো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালস মিনস এরা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেগুলো প্রতিফলিত হবে, প্রবলেম হবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ভূসমলয় উপগ্রহগুলি পৃথিবীর নিরক্ষীয় তলে পৃথিবীকে আবর্তন করে, ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে এই উপগ্রহগুলি ঠিকমতো কাজ করে না। কেন স্যার? জি চেঞ্জ হয়ে যাবে, জি চেঞ্জ হয়ে যাবে, স্মল জি। আমরা দেখেছি না জি এর ভ্যালু চেঞ্জ হয়, প্রবলেম করে। নেক্সট আরো ইম্পর্টেন্ট দেখ, এই উপগ্রহ আকারে বড় এবং এদের উৎক্ষেপণ অনেক ব্যয়সাধ্য, প্রচুর টাকা খরচ। আবার কি, এদের বিশ্লেষণ ক্ষমতা কম হওয়ায় প্রাকৃতিক সম্পদ সার্ভে ও রক্ষণাবেক্ষণের কাজে উপযুক্ত নয়। এছাড়াও আরেকটা হয়, এই যে উপগ্রহগুলো ঘুরছে, কনস্ট্যান্ট ঘুরছে, তো ঘুরতে থাকলে তার স্থিতিশক্তি কি ঋণাত্মক, গতিশক্তি তুই কিছু পরিমাণ দিয়েছিস। স্থিতিশক্তি যতটা নেগেটিভ স্থিতিশক্তি আছে
তুই যদি ততটাই গতিশক্তি দিতিস সে আর ফিরবেই নি আর ঘুরবেও না, তার থেকে কম, অনেক কম দেওয়া হয়। দেখবো আমরা যে ঘুরছে কনস্ট্যান্ট যে ঘুরছে, তুই এবার একটু ইলেকট্রন মডেলে চলে যা, 9-এ পড়েছিস, ক্লাস 9-এ পড়েছিস, আবার 12-এ পড়তে হবে। কেমিস্ট্রিতেও মনে হয় পড়ছিস না, অ্যাটমস অ্যান্ড নিউক্লি, কেমিস্ট্রিতে পড়ছিস। সেইখানে এই যে ইলেকট্রনগুলো যে ঘুরছে বিভিন্ন কক্ষপথে, সেম ভাবে ঘুরছে, তো উপগ্রহগুলো তো সেরকম ভাবে ঘুরছে। ঘূর্ণনের ফলে তার তো এনার্জি হ্রাস পাবে, আস্তে আস্তে এনার্জি কমবে না। এনার্জি যদি কমে যায় তাহলে ওর ব্যাসার্ধও তো ছোট হবে, যত এনার্জি কমবে ওর তো ব্যাসার্ধও ছোট হতে থাকবে, ব্যাসার্ধ ছোট হবে মানে কাছাকাছি চলে আসতে থাকবে। তাহলে তোকে ঘোরানোর জন্য কি করতে হবে, কনস্ট্যান্ট যেন একটা স্থিতি, এই গতিশক্তি থাকে, গতিশক্তি যেন একটা স্থির মাপের থাকে। তাহলে বাইরে থেকে তোকে এনার্জি দিতে হবে যতটুকু কমবে। মনে কর 10 জুল হলে তবেই ঘুরবে, কমে কমে 9 জুল হয়ে গেল, মনে কর 8.5 জুল, এই 9.7 জুল, 0.3 জুল তো কম, তাই তো ব্যাসার্ধ কমে যাবে। তাই তোকে 0.3 জুল কি সরবরাহ করতে হবে না হবে না? কে সরবরাহ করবে? তুই তো এখান থেকে উৎক্ষেপণ করে দিয়েছিস রাহুল, কে সরবরাহ করবে? তাহলে আপনার ঠাকুমা স্বর্গ থেকে নামবে না। সৌর জগতের যে সৌর শক্তি, সেইটাকে ওরা ওই এনার্জি সরবরাহ হিসাবে কাজ করে। ওই জন্য দেখবি যত এখন যে উপগ্রহগুলো যে চাঁদে গেল, এই সেই গেল নি যেগুলো, তাতে সবাইতে সোলার প্যানেল দেওয়া হয়েছিল না, হয়নি? সোলার এনার্জিকে ইউজ করছিল না, করেনি? কারণ যদি এনার্জি কমে যায় সেই এনার্জিটা কে প্রোভাইড করবে? সূর্য। সূর্যের ওই সৌর শক্তিটাকে ওরা এনার্জি হিসাবে ইউজ করবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? মানে এগুলো জাস্ট ফর নলেজ, আর কিছু নয়। বুঝতে পেরেছিস? এবার আমরা ওই স্থিতিশক্তি গতিশক্তির ইকুয়েশনটা দেখব। মানে পৃথিবী থেকে একটা উপগ্রহ ঘুরছে, তার মোট স্থিতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট শক্তি, আর তাদের গ্রাফ। সেম গ্রাফ তুই কেমিস্ট্রিতে পড়েছিস, হয় পড়েছিস নয়তো পড়তে হবে। সেখানে ইলেকট্রনের জন্য করতে হবে, এইখানে গোটা সৌরমণ্ডলের জন্য। উপগ্রহের স্থিতিশক্তি এবং গতিশক্তি, স্যার ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, মানে হেভি ইম্পর্টেন্ট জায়গা, স্টার দিয়ে রাখ। আমি ধরছি এটা পৃথিবী, যার ভর ক্যাপিটাল এম, এইটা একটা উপগ্রহ স্মল এম। উপগ্রহটাকে এখান থেকে ছাড়তে হবে তবেই যাবে ওইখানে। ধরি পৃথিবীর ভর, তুই যেগুলো জানিস আগে লিখে ফেলবি পরীক্ষায়। পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এখন স্যার এই উপগ্রহটা কি একটা বেগ নিয়ে ঘুরছে, রৈখিক বেগ নিয়ে ঘুরছে? এই যে উপগ্রহটা একটা রৈখিক বেগ নিয়ে ঘুরছে না? ইয়েস স্যার। কত বেগ নিয়ে ঘুরছে? ভি বেগ নিয়ে ঘুরছে। ছোট আর ব্যাসার্ধটা কোথা থেকে কোথা? সে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের কেন্দ্র পর্যন্ত ছোট আর দূরত্ব। উপগ্রহ এম ভরের একটি উপগ্রহ, দেখ এম ভরের একটি উপগ্রহ, উপগ্রহ পৃথিবীর কেন্দ্র থেকে ছোট আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে, আচ্ছা ভিটা একটু ঠিক করে দিই, ভি বেগে আবর্তন করছে। এক্ষেত্রে পৃথিবীটা এই ভরটার উপরে, মানে কি উপগ্রহটার উপরে কি ফোর্স ইউজ করবে? মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করবে। সেটাই কোন দিকে? সেন্টারের দিকে। তাহলে ওটাই কি অভিকেন্দ্র বলের সমান। আমি আর লিখছি না, বারংবার লিখবে, একই জিনিস তো লিখতে হচ্ছে অনেকবার। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই যে উপগ্রহটার উপরে কি করবে পৃথিবী, কি করবে? মহাকর্ষ বল অ্যাপ্লাই করবে।
মহাকর্ষ বল অ্যাপ্লাই করবে, সেটা কোন দিকে কাজ করছে? উপগ্রহ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই যে ফোর্স। সেই মহাকর্ষ বলটা কত? জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর স্কোয়ার। ওটাই কি উপগ্রহের উপরে কি অভিকেন্দ্র বল? কত? এম ভি স্কোয়ার বাই আর। আর আর কাটলো, এম এম কাটলো, তাহলে এইখান থেকে আমি কি পেলুম? আচ্ছা, এটা না কেটে এমটাকে রেখে দে, এমটাকে কাটিস না, রেখে দে। কেন রাখছি সেটাও কাজ আছে, কেটে রেখে দে এমটাকে। আর কেটে গেল মানে এম ভি স্কোয়ার সমান কত পেলুম? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা নয়? তাহলে অতএব উপগ্রহটির গতিশক্তি কত? উপগ্রহটির গতিশক্তি, ঘুরছে মানে তো গতিশক্তি আছে, গতিশক্তি ই কে কত স্যার? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাই তো হবে। উপগ্রহের ভর, ওই জন্য এম ভি স্কোয়ারটা লাগলো, সুবিধে। তাহলে কত পেলি? জি ক্যাপিটাল এম স্মল এম বাই টু আর। এইটা কাইনেটিক এনার্জি কার? উপগ্রহটা। আমি কি বার করছি? উপগ্রহের স্থিতিশক্তি এবং গতিশক্তি। গতিশক্তি বেরোলো। এখন তুই আমাকে বল স্থিতিশক্তি কি হবে? উপগ্রহটির স্থিতিশক্তি, উপগ্রহটির স্থিতিশক্তি, স্থিতিশক্তি ইউ মাইনাস, মনে পড়ছে, জি ইন্টু দুজনের ভর বাই কি দূরত্ব, কত দূরত্ব? স্মল আর। মনে পড়ছে? এইটা ই কে গতিশক্তি, এইটা কি স্থিতিশক্তি, তাই তো রে? মাইনাস জি এম এম বাই দূরত্ব, কত দূরত্ব? আর দূরত্ব, ছোট আর। তাহলে দেখ মোট শক্তি কত উপগ্রহটির, উপগ্রহটির মোট শক্তি, মোট শক্তি টোটাল এনার্জি কত স্যার? স্যার এই স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তাই না? বসা। টোটাল এনার্জি, গতিশক্তি কত এসেছিল? জি এম এম বাই টু আর। স্থিতিশক্তি কত এসেছিল? মাইনাস জি এম এম বাই ছোট আর। এদের এলসিএম করলে টু আর, তাহলে জি ক্যাপিটাল এম এম মাইনাস টু জি ক্যাপিটাল এম স্মল এম। তার মানে আসছে টোটাল শক্তি, তো আসছে টোটাল শক্তি বা মোট শক্তি কত আসছে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই টু আর। এবার কি পেলি দেখ, গতিশক্তিটা, গতিশক্তির ডবল স্থিতিশক্তি নয়? একে দুই দিয়ে গুণ কর, তবে এটা কিন্তু এ নেগেটিভ, এ কি পজিটিভ। আবার দেখ এইটা পুরো গতিশক্তির সমান কিন্তু ঋণাত্মক, তার মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ টোটাল এনার্জি, and kinetic energy is equal to minus of 2 times potential energy. আবার total energy is equal to potential energy by 2, এইটা ইউ বাই 2 হবে, তাই নয়? দেখ তুই, এটাই তো এসছে, এই যে মাইনাস। শুধু সৌরমণ্ডল পৃথিবী আর এই উপগ্রহের জন্য নয়, ইলেকট্রনের যে এতে আছে সেইখানেও হবে। সেইখানে কেন্দ্রের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, স্থির তড়িৎ আকর্ষণ বল। ইলেকট্রনটাকে টেনে রেখে দিয়েছে নিউক্লিয়াস, ছেড়ে দিতে দিচ্ছে না। কেন? কেন ঘুরছে এখনো পর্যন্ত? নেট এনার্জি দেখ, টোটাল মোট শক্তি কত? নেগেটিভ মানে কি? বাউন্ডেড, বেঁধে রেখে দিয়েছে। দূরত্বের কি? ব্যস্তানুপাত, কারণ এইটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, তাই নয়?
তাহলে গ্রাফ কিরকম হবে, আমি এইদিকে নিচ্ছি শক্তি, এনার্জিকে নিচ্ছি এইদিকে, আর এইদিকে নিচ্ছি আর দূরত্ব, কোথা থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে। তুই আমাকে বল কাইনেটিক এনার্জি কি এসছে, পজিটিভ, পজিটিভ, চলো পজিটিভ মানে এইদিকে লিখছি, দিস ইজ গতিশক্তি ইকে। আবার দেখ স্থিতিশক্তি কি এসছে, নেগেটিভ, নেগেটিভ, স্থিতিশক্তি দেখ নেগেটিভ নয়, তার মানে এই দিকে, এটা স্থিতিশক্তি। আবার দেখ টোটাল শক্তিটাও ঋণাত্মক এসছে, কিন্তু গতিশক্তি স্থিতিশক্তির কি হাফ স্থিতিশক্তি, তার মানে এইটা হবে, এটা অন্য কালিতে কর, এইটা হবে, এইটা হবে টোটাল এনার্জি। এর থেকে বেশি দেখ, টোটাল এনার্জির থেকে কি স্থিতিশক্তি বেশি, কিন্তু ঋণাত্মক, কারণ আমি এইদিকে মাইনাস শক্তি, ওইদিকে যদি প্লাস শক্তি হয় এদিকটা কি মাইনাস, এখানটা জিরো করে দে, হয়েছে। এই গ্রাফটা স্যার দেয় উপগ্রহের গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তি নির্ণয় করো। পারবি না পারবি নি, স্যার বহুবার দিয়েছে বহুবার। তুই চোখ কান বন্ধ করে এইটা জেনে রাখ, এইটা জেনে রাখ, হেন কোনো এন্ট্রান্স পরীক্ষা নেই যে এইটার উপর বেস করে কোশ্চেন নেই। চল যা তুই যেখানে ইচ্ছা দেখবে যা, এইটার উপর বেস করে প্রতি বছর একটা করে কোশ্চেন আছে। এনসিইআরটির এটা একদম হেভি জায়গা। হয় মহাকর্ষ নয় তো স্থিরতরি, হয় 11 নয় 12, যে কোনো একটা পোর্শন থেকে এইটা, ওইখানেও সেম, এইটার উপর বেস করে একটা তোকে কোশ্চেন দেবেই দেবে, প্রতি বছর দেবে। হয়েছে, কি কোশ্চেন দিচ্ছে স্যার, ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। ভূপৃষ্ঠ থেকে, কোথা থেকে, ভূপৃষ্ঠ, মাথায় রাখ, একটি বস্তুকে মুক্তি বেগের এত গুণ বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো, সোজাসুজি বেগ দিয়েছিস যেটা, সেটা কত, মুক্তি বেগের 1/√2 গুণ। বেশ, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে, বস্তু যত উচ্চতায় উঠবে তার বেগ কমবে না বাড়বে, কমবে, কমতে কমতে গিয়ে কি হবে, শূন্য হবে, তাই তো কনসেপ্ট এইগুলো। সর্বোচ্চ উচ্চতাটা কোথা থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে না ভূপৃষ্ঠ থেকে, একদম ভূপৃষ্ঠ থেকে, যদি না বার করে আসিস অঙ্ক ভুল, কেটে দেবে। তুই আমাকে বল এই যে আমাদের এসকেপ ভেলোসিটি মানে মুক্তি বেগ ছিল, পৃথিবী পৃষ্ঠে মুক্তি বেগ কত ছিল, √2g(M)/R, যেখানে জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এমটা পৃথিবীর ভর, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমি ধরছি বস্তুর ভর এম, বস্তুর ভর তো কোনো কাজেই লাগবে না, দেখতে পাচ্ছি না সবসময় ছোট এম কেটে যাচ্ছিল। ধরি বস্তুর ভর এম, তাহলে বস্তুর বেগ কত, এর 1/√2 গুণ, তাই নয়, সেটাই তো বলেছে গো, এর 1/√2, এটা বেগ। আচ্ছা, এখন তুই যখন বস্তুটাকে পৃথিবীর সারফেস থেকে তো ছুড়েছিস, তখন বস্তুর গতিশক্তি কত ছিল, বস্তুটির প্রাথমিক অবস্থায় গতিশক্তি কত ছিল বল, প্রাথমিক অবস্থায় গতিশক্তি কত ছিল, ই কে কত ছিল গো, ½ mv², তাই তো হবে। এবার এই ভি এর মানটা বসা, 12 × m × v²/2, তাই তো হবে। এই যে এইটা তো ভি, তার স্কোয়ার করেছি, এবার মান বসাও, ভি এর মান আমি জানি, 12 × gmm/R × 2, আর উপরে 2 আছে, এই 2 মূল্য, তার মানে কত আসছে, gmm/2r,
বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আমি এই মানটা খালি এখানে বসিয়েছি, এই যে ভি স্কোয়ার বসিয়েছি, এইটা গতিশক্তি ছিল, ওই গতিশক্তি দিয়ে ছড়িয়েছিস। স্থিতিশক্তি কত ছিল? স্থিতিশক্তি ওই প্রাথমিক অবস্থায় স্থিতিশক্তি কত ছিল? স্থিতিশক্তি ইউ সমান কত? মাইনাস জি এম ইন্টু এম, পৃথিবী পৃষ্ঠে ছিল ক্যাপিটাল আর, এটাই হবে, এটাই হবে মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। এবার আমি ধরছি বস্তুটা আর উচ্চতায় উঠবে, কত? পৃথিবীর কেন্দ্র থেকে আর উচ্চতায় উঠবে। ধরি বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর হবে, স্মল আর উচ্চতায় উঠবে। আচ্ছা স্যার, এইটা প্রাথমিক, তো আমি আই দিয়ে লিখছি ইনিশিয়াল। তাহলে সর্বোচ্চ আর উচ্চতায় যখন উঠবে ওর বেগ কি হবে? কমতে 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 শূন্য। তার মানে অন্তিম গতিশক্তি কত হবে বস্তুটার? শূন্য হবে, কারণ থামবে তো সেখানে গিয়ে, বেগ তো কমছে। এই 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 শূন্য, থামবে না? থামলে ফাইনালি ওর গতিশক্তি কত হয়ে যাবে? শূন্য। স্থিতিশক্তি কত হবে? এবং ফাইনাল স্থিতিশক্তি শূন্য হবে, তাই তো গো? শূন্য হলে এতে চলে যাবে, অসীমে চলে যাবে। কি গান নাচছে বাপ রে বাপ, কুসুম গান নাচছে। কত উচ্চতায় গেছে? আর, ছোট আর উচ্চতায় গেছে। তার জন্য আমি কি লিখতে পারবো? মাইনাস জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই দূরত্ব। দূরত্বটা কোথা থেকে নেওয়া হতো? সেন্টার থেকে। ওই জন্য আমি পৃথিবীর কেন্দ্র থেকে নিয়েছি। বুঝতে পারলি না বুঝতে পারলি না? স্যার শক্তি তো সংরক্ষিত। শক্তি সংরক্ষিত নয়, শক্তি সংরক্ষিত। শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী, শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী এই যে শক্তি আর এই যে শক্তি সমান হতে হবে। ই কে আই প্লাস ইউ আই ইজ ইকুয়াল টু ই কে ফাইনাল অন্তিম আর স্থিতিশক্তি অন্তিম, সমান না? এটাই তো মোট শক্তি। প্রাথমিক অবস্থায় মোট শক্তি, অন্তিম অবস্থায় মোট শক্তি। কনসেপ্ট এরকম ভাবেই করতে হয়। এই কনসেপ্টে এইখানকার সব এরকম অঙ্ক দেবে। যখনই বলবে সারফেস বা সারফেসের উচ্চতা থেকে ছুটছে, তোর ফার্স্ট কাজ হচ্ছে প্রাথমিক গতিশক্তি স্থিতিশক্তি, অন্তিম গতিশক্তি স্থিতিশক্তি, দুটোকে সমান করতে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে মান বসাই। দেখ, জি এম এম বাই 2r মাইনাস জি এম এম বাই আর, তাই তো, ইজ ইকুয়াল টু, একে তো বাদই দাও, এ তো শূন্য, ফাইনালি শূন্যই হয়েছে তো, মাইনাস জি এম এম বাই স্মল আর। দেখ জি এম এম গুলো কেটে বেরিয়ে চলে যাবে, কাটা যায় না, আমি এখানে কেটে দিচ্ছি, আর কি করা যাবে। তাই তুই কি পেলি? মাইনাস 1/r ইজ ইকুয়াল টু, এদিকে এলসিএম কি হবে? 2r 1 মাইনাস 2, তাই তো হবে। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো? আর সমান, এই মাইনাস মাইনাস উঠবে, আর সমান 2r। পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় উঠলো? 2r। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত হবে? অতএব ভূপৃষ্ঠ থেকে 2r মাইনাস আর সমান আর উচ্চতায় উঠবে, আর উচ্চতায় উঠবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? সেম কোশ্চেন কিরম ভাবে ঘোরাবে শোন। পৃথিবী থেকে কোনো বস্তুকে
কত বেগ দিলে বস্তুটি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান না, তখন তোর উত্তর কত আসবে? এইটা বাই √2 মানে gm/r আসবে উত্তর। কত? ভিটা কত আসবে? √gm/r, কারণ √2 কাটবে। বুঝিস না বুঝিনিস? কন্ডিশন সেম, মানে কোশ্চেন তোকে ঘোরাবে, প্রসেস উইল বি সেম, এইটা খালি হবে না। তোকে এখানে বেগটা ধরে নিতে হবে ½ m v², সেখান থেকে ভিটা খালি চলে আসবে। দেখ এম কেটে বেরিয়ে চলে যাবে, √gm/r উত্তর আসবে। কোশ্চেন ঘুরিয়ে দিলে দিতে পারে। বোঝা গেছে? চলো, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম কনসেপচুয়াল কোশ্চেন। এখন দেখ আগের কোশ্চেন যেটা দিয়েছি সেইটাও বহু জায়গায় নিট জেইতে পড়েছে। তুই এই কোশ্চেনকে সলভ করতে গেলে 5 থেকে 10 সেকেন্ড লাগবে, পড়তে যা সময় লাগবে তাই, বাকি ওর পরে হয়তো 10 সেকেন্ড ক্যালকুলেশনের জন্য লাগবে, বাকি আর কিচ্ছু লাগবে না। আগে দেখ কি বলেছে, সমান ভরের দুটি কৃত্রিম উপগ্রহ পি এবং কিউ ভূপৃষ্ঠ থেকে যথাক্রমে আর এবং 2r দূরত্বে থেকে বৃত্তাকার কক্ষপথে পৃথিবী পরিক্রমা করছে। এখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, উপগ্রহ দুটির স্থিতিশক্তি এবং গতিশক্তির অনুপাত। কোথা থেকে দিয়েছে? ভূপৃষ্ঠ থেকে। আর তুই দূরত্বগুলো সব কোথা থেকে নিচ্ছিলিস? হ্যাঁ, কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে পি এর দূরত্ব কত হবে? 2r, কারণ r প্লাস r। আর কিউটার কত হবে? 3r। হবে না? হবে না। তুই বাস স্থিতিশক্তির ফর্মুলা কি ছিল? -gm বাই দূরত্ব ই কনস্ট্যান্ট, u ইজ প্রপোর্শনাল টু 1/r। দূরত্বের অনুপাত কত আছে? 2:3। উল্টালে কত হবে? 3:2। হো গিয়া। সেটা আমি করবো, অন্যভাবে প্র্যাকটিস করতে হবে তোকে পরীক্ষায়, না তো প্রমাণ করতে হবে। আর কাইনেটিক এনার্জি বলেছে তো, কাইনেটিক এনার্জি কি হতো স্যার? ½ m v²। এবার ভি কত ছিল স্যার? ½ m √, রুটটা হবে না, স্কোয়ার আছে তো, এটা উড়ে গেল, এটা উড়লে কত হলো? G/m/r কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু r, তার মানে এটাও কি হবে? 3:2। স্থিতিশক্তি 3:2, গতিশক্তি 3:2। हो गया। করবো কি করে? পরীক্ষায় করবো কি করে? আমাদের পরীক্ষায় তো করতে হবে, পরীক্ষায় তো এইসব লজিক লাগালে হবে না গো, প্রমাণ করে করে দেখাতে হবে। তাহলে পিটার দূরত্ব কত হলো? r প্লাস r 2r। কিউটার কত হলো দূরত্ব? কেন্দ্র থেকে বলছি, r প্লাস 2r প্লাস r 3r। তাহলে গতিশক্তি, আগে স্থিতিশক্তিটা করি। স্থিতিশক্তি, পিটার স্থিতিশক্তিকে আমি ইউপি দিয়ে লিখছি, ইউ অফ পি ইজ ইকুয়াল টু -g ইন্টু পৃথিবীর ভর ইন্টু উপগ্রহের ভর। এবার দেখ এইখানে ভর দুটো সমান বলেছিল বলে কি হচ্ছিল? অনুপাতটা এটা হয়ে যাচ্ছিল। যদি ভর থাকতো আলাদা আলাদা সেইটাও হতো, একটা বললো 2m আর একটা বললো 3m, তখন কি হবে? 1:1। 2 দিয়ে 2 মরবে, 3 দিয়ে 3 মরবে। এগুলো দেখতে হয়, ঘরে বসে বসে একটু দেখবি, দিস ইজ অ্যাপ্লিকেশন। তাহলে এখানে কত হবে? -gmm/2r। আর স্থিতিশক্তি কিউটার কত হবে? -gmm/3r। তাহলে ইউপি ইস টু ইউ কিউ কত হবে? 3:2 হবে। এই যে কেটে কুটে সব বেরিয়ে যাবে। সেম ভাবে বল গতিশক্তির ফর্মুলা কি ছিল? v²। ভি তোর কত ছিল? তোকে ফর্মুলা মনে রাখতে হবে। ভি সমান কত ছিল? ভি ইজ ইকুয়াল টু √gm বাই
জি ক্যাপিটাল এম বাই স্মল আর ছিল। তাহলে কাইনেটিক এনার্জি অফ পি বসাও, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ লেখ এনে হাফ ইন্টু এম ভি স্কোয়ার মানে এইটা জি ক্যাপিটাল এম স্কোয়ার আছে, আর এর জায়গায় কত হবে 2r। সেম ভাবে কাইনেটিক এনার্জি কিউটার কত হবে হাফ ইন্টু কিউ এর ভরও সেম জি এম বাই 3r, তাহলে ই কে অফ পি ইস টু ই কে অফ কিউ কত 3:2, সব তো কেটে যাবে। বুঝেছিস না বুঝিনিস? ভরটা সমান বলবে তোকে পরীক্ষায় নিট হলে, আর যেই হলে নাও বলতে পারে, তখন তুই টাইম পাবি তো। বুঝেছিস না বুঝিনিস? পরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভূকেন্দ্র থেকে, কোথা থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে, সারফেস থেকে নয়, আর দূরত্বে স্মল আর দূরত্বে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, কত গতিবেগে বস্তুটি ভূপৃষ্ঠে আঘাত করবে? পৃথিবীর ব্যাসার্ধ আর ধরে নাও, চলো, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে নিয়ে গেছে, কত উঁচুতে নিয়ে গেছে? ভূপৃষ্ঠ থেকে জানিনি, কেন্দ্র থেকে আর উচ্চতায়, মানে ভাব এটা পৃথিবী, এটা কেন্দ্র থেকে আর উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে নয়, এইখান থেকে ছাড়ছে বস্তুটাকে, ছাড়ছে মানে এর গতিবেগ কত? 0। এখন তো 0, তাহলে গতিশক্তি কত? 0। স্থিতিশক্তি থাকবে। একে ছেড়ে দিলে কি হবে? গতি আস্তে আস্তে বাড়বে, গতিবেগ বেড়ে কি হবে? গ্রাউন্ডকে যখন টাচ করবে তখন গতিবেগও পাবে, গতিশক্তিও পাবে, স্থিতিশক্তিও হবে। শক্তি সংরক্ষণ মারবো, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারিনিস? আর উচ্চতায় কাইনেটিক এনার্জি কত আমাকে বলো? 0, তখন তো ছাড়ছে, বেগ তো নেই। স্থিতিশক্তি কত? মাইনাস জি, পৃথিবীর ভর ধরছে এম, আর বস্তুটার ভর ছোট এম বাই আর, ছোট আর, কেন্দ্র থেকে উচ্চতা। ফাইনালি ধরি ভূপৃষ্ঠে ভি বেগে আঘাত করবে, ভি বেগে বস্তুটি আঘাত করবে, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? অন্তিম গতিশক্তি হাফ ছোট এম ভি স্কোয়ার। আচ্ছা, স্থিতিশক্তি কত হবে? ফাইনাল স্থিতিশক্তি কত হবে? দাঁড়া 1 মিনিট দাঁড়া, ফাইনাল স্থিতিশক্তি বলো, ফাইনাল স্থিতিশক্তি মাইনাস জি, পৃথিবীর ভর, বস্তুর ভর, ভূপৃষ্ঠ মানে কেন্দ্র থেকে কত উচ্চতা? ক্যাপিটাল আর, ওই যে পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে। শক্তির সংরক্ষণ মেরে দাও, উত্তর চলে আসবে। শক্তির সংরক্ষণ মানে ইউ আই প্লাস ই কে আই সমান ই কে ফাইনাল প্লাস গতি স্থিতিশক্তির অন্তিম স্থিতিশক্তি। এটা তো শক্তি সংরক্ষণ সূত্র, চলো বসাও। আচ্ছা, আমি আগে এটা লিখছি, মাইনাস জি এম বাই ছোট আর প্লাস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এ তো 0, মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। স্যার ছোট এম গুলো কেটে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই 2 সমান, এটা ওদিকে গেলে প্লাস জি এম কমন যাবে, 1 বাই আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর, তাই তো হবে। ভি স্কোয়ার বাই 2, স্যার জি এম মানে কি লিখতে পারি? ছোট জি ক্যাপিটাল আর স্কোয়ার লিখতে পারি। বারবার দেখাবো নি, বারবার করে দেখানো যায়, এটা মনে রাখতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান কত হচ্ছে? 2g আর স্কোয়ার 1 বাই ছোট আর মাইনাস 1 বাই আর, তাহলে ভি কত হবে?
ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট হবে, আরটা বাইরে বার করলে ক্যাপিটাল আর রুটের ভিতরে 2g 1 বাই ছোট আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। তো যারা পরীক্ষা দিস বাইরের পরীক্ষা দেয় তারা এই টার্মটা মুখস্থ রেখে দেয়, পুরো ম্যাথ ফিনিশ নিপিষ্টি, পরীক্ষায় আসবে দেখবে আর দাগ মারবে, হয়েছে? এরম অঙ্ক দেবে, অথচ দেখ অঙ্ক কিছু নেই, লজিক, শক্তি বার করছি আর শক্তির সংরক্ষণ সূত্র ইউজ করছি। বুঝেছিস না বুঝিনিস? চল দেখ লাস্ট কোশ্চেন এটা, প্রমাণ করো যে পৃথিবী পরিক্রমণরত কোনো কৃত্রিম উপগ্রহের গতিবেগ 42% বৃদ্ধি পেলে সেটি আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। দিস ইজ ইয়োর হোম টাস্ক। তুই এটা নিজে বাড়িতে করে আমাকে বলবি যে উত্তর হয়েছে না হয়নি, কমেন্টে উত্তর জানাবি, হয়েছে? তো এই ছিল হচ্ছে আমাদের মহাকর্ষর এটা 7 নম্বর পার্ট। তো এই জিনিসগুলো তোকে পড়তে হবে। অ্যাসাইনমেন্টের আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেইখানে যে কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো তুই বাড়িতে রেডি করবি, সমস্ত বইতে পেয়ে যাবি। যদি যেটা বইতে না পাবি সেটা স্যার বা ম্যাডামদের সঙ্গে, স্কুলের স্যার বা ম্যাডামদের সঙ্গে কনসাল্ট করে, বা তোর প্রাইভেটের কোনো স্যার বা ম্যাডাম যদি থাকে তার সঙ্গে ওনাদের সঙ্গে কনসাল্ট করে করতে পারিস। তো ভালো করে পড়াশোনা করতে থাক। টাটা।